এটার সঙ্গে পাকিস্তানের নানা রকম জঙ্গি গ্রুপ জড়িয়ে পড়েছে, এটার মধ্যে জামাতের একটা অংশগ্রহণ আছে। মানে এতগুলো সমস্যা, যে সমস্যা কিলবিল কিলবিল করে ফেলছে। এবং আপনাদের পার্বত্য চট্টগ্রামে 20 থেকে 25টি সশস্ত্র গ্রুপ, সেটা আওয়ামী লীগ জমানাতে ছিল। এবং ওখানে কুকি চীনের 20,000 10,000 একেবারে রেজিস্টার্ড 10,000 আর্মি আওয়ামী লীগ জমানাতে ছিল থানসি এলাকাতে, যেটা ভারত এবং মায়ানমারের যৌথ প্রযোজনায় তারা এখন একটা কুকি চীন আলাদা একটা সাম্রাজ্য করে ফেলছিল। এবং এটা নিয়ে একটা আলাদা, আপনি গিয়ে দেখবেন ব্যাংকক ওদের ওয়েবসাইটে গিয়ে দেখেন কুকি চীনের, তারা বান্দরবন এবং ওই অঞ্চল নিয়ে আলাদা একটা রাজ্য করে সংবিধান করে পতাকা তৈরি করে তারা নিজেদের মানে প্রাইম মিনিস্টার সংসদ ঘোষণা করে বসে আছে। এখন এই কুকি চীন তো ইনুস জমানাতে আরো শক্তিশালী হয়েছে, গত 4 মাসে আরো শক্তিশালী হয়েছে, তার সঙ্গে আরাকান আর্মি শক্তিশালী হয়েছে। এখন এই আরাকান আর্মি নিয়ে টানাটানি, চীন বলছে আরাকান আর্মির বিরুদ্ধে আরশা লাগিয়ে দাও, যুদ্ধ করো। মানে বাংলাদেশ সরকারকে বলছে তুমি তোমাদের মধ্যে যে আরশা আছে, এই আরশা হলো আমাদের লোক, এদেরকে আমরা অস্ত্র দেব, শস্ত্র দেব, করিডোর দেব, এদেরকে দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করব আমরা। আর আমেরিকা বলছে তোমরা তোমাদের দেশ থেকে আরশাকে বের করে দাও, আমরা এখানে আমেরিকান সৈন্য পাঠাবো, এবং এই আমেরিকান সৈন্য পাঠিয়ে এখানে তারা তোমার সৈন্য সহ, আমেরিকান সৈন্য সহ এখানে তুমি আমাকে করিডোর দেবা, আমরা এই আরাকান আর্মির পক্ষে যুদ্ধ করে মায়ানমারের নেপিদোতে যে চীন নিয়ন্ত্রিত সরকার আছে, জান্তা সরকার আছে, তাদেরকে পরাজিত করব। এখন এই যে একটা যন্ত্রণা চলছে আমাদের সীমান্তে, এর মধ্যে ভারত পুশিং করার চেষ্টা করছে পুরো সীমান্ত 4,000 মানে কিলোমিটার, যে সীমান্ত 4,000 কত কিলোমিটার, তো এই পুরো সীমান্তের জুড়েই মানে নির্ঘুম রজনীকা আসছে বিজিবির একটা লোকের ঘুম হারাম। মানে এইভাবে যদি চলতে থাকে আর 6 মাস 7 মাস পর বিজিবি মানে তাদের মধ্যে দেখবেন যে একটা প্যানিক চলে আসবে। কোনো রাত নাই দিন নাই, 24 আওয়ার্স তারা সেখানে কাজ করতেছে। এই বৃষ্টির মধ্যে তাদেরকে আর্মস নিয়ে, অস্ত্র নিয়ে সেই ডুবার মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এইরকম একটা তার মানে অবস্থাতে নানা সরকার, রকম সমস্যা জর্জরিত অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছে এবং 6 মাস পার করতে যাচ্ছে। সমস্যার সমাধানে কোনো চমকপ্রদ মানে ভূমিকা রেখেছে এরকম কিছু দেখছেন কিনা, এবং এই সমস্যাগুলো এই সরকার সামাল দিতে পারবে এই সংকেতটা দেখছেন কিনা, নাকি সমস্যাগুলো আরো বড় হচ্ছে, কি মনে হচ্ছে? প্রথমত যে যে সমস্যাগুলো একেবারে এই সরকারের পক্ষে, কেন কোনো সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়, বিকজ এখানে বৃহৎ দুটি শক্তি, চীন, 3টি শক্তি, চীন, ভারত, আমেরিকা। আবার এখন ভারত এবং আমেরিকা একই জায়গাতে চলে গেছে। তারা এক হকে, যেমন মধ্যে যখন শেখ হাসিনা মানে যে ছিলেন, তখন ভারত অনেকটা নিউট্রাল ছিল, আর আমেরিকা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। এখন ভারত এবং আমেরিকা 100% একই জায়গাতে তারা দাঁড়িয়ে আছে এই সরকারের বিরুদ্ধে, মানে তাদের স্বার্থর ব্যাপারে আর কি। তো এখন আমেরিকা চাচ্ছে করিডর, ভারত চাচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করার জন্য, চীন চাচ্ছে, চীন মানে আপনি দেখেন কি রকম, মানে একটা সরকারের জন্য মনে হয় চীন খুব ভালো, মানে বাংলাদেশ খুব ভালো করে জানে যে চীন শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে, আওয়ামী লীগের সাথে যোগাযোগ রক্ষা করছে, আবার তাদের কাছে করিডোরও চাচ্ছে। তো এইরকম একটা অবস্থা আপনি যখন প্রতিটা মানুষই আপনি যখন শুনবেন, আপনার অবস্থা থেকে শুনবেন যে আপনি যার সঙ্গে ঘর করছেন, কথা বলছেন, সেই লোকটির অন্তর একদিকে, মন একদিকে, হাত পা একদিকে, তখন সেই অবস্থাটা মানসিক বিষণ্ণতা থাকে। ফলে এই সরকারের প্রতিটি মানুষ এখন বিষণ্ণ, মানে সে কাউকে বিশ্বাস করতে পারছে না, কারো কাছে যেতে পারছে না। তার নিজের ঘরের মধ্যে ডক্টর ইউনূসের লোক, তার ঘরের মধ্যে আমেরিকার লোক, তার প্রশাসনের মধ্যে ভারতের লোক, মানে সব মিলিয়ে যে হ্যাজার্ড অবস্থাতে, মানে আমি তো তারেক রহমান সাহেবকে মানে যে যেখানে আছে, আমি এই জিনিসগুলো জানতাম, আমাকে যদি মানে যাকে বলা হয় আমার মানে সারা দুনিয়ার বাসায় দেওয়া হতো, তবু আমি বাংলার সিংহাসনে বসতাম না। আমি ভীতু টাইপের মানুষ, এগুলো আমার সহ্য হতো না আর কি। মানে আমি এই যে জিনিসগুলো আমি জানি, যেখানে জনগণের আমানতের 45% লুট হয়ে গেছে, দেশের বাইরে পাচার হয়ে গেছে, ব্যাংক খেলাপি হয়ে গেছে, ঋণ খেলাপি হয়ে গেছে, অর্থাৎ প্রায় 8 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ। হাউ ইট ইজ পসিবল? আপনার 15 লক্ষ না 16 লক্ষ কোটি টাকা টোটাল আমানত, সব মিলে আমাদের ব্যাংকে টোটাল আমানত 16 লক্ষ কোটি টাকা। এর মধ্যে 8 লক্ষ কোটি টাকা আপনার নেই, এগুলো আদৌ আসবে না। ওই টাকাটা আপনি পাবেন কোত্থেকে বলেন? তারপরে আপনি যে ট্যাক্স আনবেন, আপনি 9,30,000 কোটি টাকার ট্যাক্স ধরেছেন, বড় জোর
আমাদের যে ট্রেডিশনাল ট্যাক্স আছে 3 লক্ষ কোটি টাকা আয় হবে, নট মোর দ্যান দ্যাট। বিদেশ থেকে ধরা হয়েছে 2 লক্ষ কোটি টাকা, 3 আর 2 5 লক্ষ কোটি টাকা, বাকি 4 লক্ষ কোটি টাকা তারা ঝুঁকি নিছে, মানে বিভিন্ন সেক্টর থেকে তারা আদায় করবে, মোটরসাইকেল থেকে আদায় করবে, অটোরিকশা থেকে আদায় করবে, সম্পদ কর থেকে আদায় করবে। এই জিনিসগুলো, এই যে এত বড় একটা ঝুঁকি, এটা চারটিখানি কথা না। আমি ধরেন আমার যে গাড়িটা 1,25,000 টাকা যে গাড়ির ফি ছিল, হঠাৎ করে গিয়ে দেখি কথা নাই বার্তা নাই 2 লক্ষ টাকা হয়ে গেছে এক একটা গাড়ির সেই ভ্যালু, মানে ডবল হয়ে গেছে গাড়ির রেজিস্ট্রেশন, কোনো ওয়ে নাই। তো এরকম ভাবে সরকার প্রত্যেকটা ক্ষেত্রে ঝুঁকি নিয়েছে। কয়েকবার করে বিদ্যুতের দাম বাড়ালো, তারপর শেষে বিদ্যুতের দাম বাড়ালো, সবকিছু বাড়ালো। এখন সরকার এই কাজগুলো করছে। আবার একই সঙ্গে আইএমএফ এর আগের যে ঋণটা, সেই ঋণটা বাতিল হয়ে গেছে, নতুন করে $4 বিলিয়ন ঋণের জন্য দরখাস্ত করেছে। ঋণ দরখাস্ত করার পরে ওরা যে জিনিসটা বলছে যে আপনার আহ, এই এই সংস্কারগুলো করতে হবে, এই ভর্তুকি বন্ধ করতে হবে, কৃষিতে ডিজেলে ভর্তুকি বন্ধ করতে হবে, জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগে বিভক্ত করতে হবে। মানে এই অ্যাজ এ হোল সব মিলিয়ে আমরা যদি কেউ বলি খুব ভালো আছে, সেটা যেমন ঠিক না, আবার যে খুব মন্দ আছে তাও কিন্তু বলা যাবে না। মানে নর্মালি শেখ হাসিনার জমানাতে যা ছিল আন্দোলনের পরে সেটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে। আর ইনুস জমানাতে 18 মাস বসে বসে পুরো দেশকে আরো 2 লক্ষ কোটি টাকার অতিরিক্ত ঋণ, দেশি বিদেশি অতিরিক্ত ঋণের মধ্যে ডুবিয়ে গেছে এই মানে 1.5 বছরে। এখন এইগুলো সবই কিন্তু এখন আমাদের পুরো, আমরা যারা জনগণ আমাদের মধ্যে আছি। এখন প্র্যাকটিক্যাল হলো ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে। গাজীপুরে এই কয়েক মাসে অন্ততপক্ষে 1,000-এর মতো শিল্প কলকারখানা, বড় বড় শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। অন্ততপক্ষে 5 লাখ লোক কর্মহীন হয়ে পড়েছে গত 4 মাসে। আর ইনুসের জমানাতে যদি ধরেন অন্তত 20 থেকে 25 লাখ লোক কর্মহীন হয়ে পড়েছে, বেকার হয়ে পড়েছে। আর নতুন করে শ্রমশক্তিতে যুক্ত হয়েছে আরো 50 লাখ লোক। তা আপনি এই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন, যে 50 লাখ লোক যারা নতুন কোনো শ্রমবাজারে সমস্যাই আসলো? যদি সমাধান করতে না পারে তাহলে কি সরকার আসলে নিজে স্থিতিশীলতা পাবে? সরকার টিকতে পারবে? মানে এত এত কর্মহীন মানুষ, তার উপরে আপনি কর বাড়াচ্ছেন, দ্রব্যমূল্য বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে। মানে সমস্যার সমাধান করতে না পারলে আবার আপনি যে 3টা পরাশক্তির নাম বললেন, ভারত, আমেরিকা, চীন, কেউই সেভাবে মানে এই সরকারের মিত্র বলে মনে হচ্ছে না, এবং কাউকেই এই সরকারও বিশ্বাস করতে পারছে না। তাহলে আসলে এই সরকার কিছু সমাধান করে কোনোভাবে টিকে থাকবে, এগিয়ে নিয়ে যাবে, সে সে প্রত্যাশা করার উপায় কি? মানে মানুষেরও তো আমি একটা এখানে ক্ষোভ তৈরি হবে। শুনেন, এরকম পরিস্থিতি যখন তৈরি হয়, দেয়ার ইজ নো ওয়ে। আপনি যদি মেডিকেল সায়েন্সে যান, এরকম কিছু সমস্যা আছে যেখানে অপারেশন ছাড়া কোনো ওয়ে নাই। আর চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু পরিস্থিতি আছে যেখানে 50-50, মানে মরে যেতে হবে অথবা বাঁচলে প্যারালাইজড হয়ে বাঁচতে হবে। তারপরে ইভেন মানে নারী পুরুষের এই যে মানে আমাদের যে নতুন বেবি হয়, কখনো এরকম ক্রিটিক্যাল অবস্থা হয়, মানে মাকে বাঁচাতে হলে সন্তান মারতে হয়, সন্তান মারতে হলে মাকে বাঁচাতে হয়, এরকম পরিস্থিতি ঘটে। এখন রাজনীতিতে বাংলাদেশে যখন এরকম কোনো ঘটনা এখন যেই অবস্থাতে চলছে, ঠিক সেম অবস্থা আফগানিস্তানে হয়েছিল এবং এখনো আছে। সেম অবস্থা ইরানে হয়েছিল, সেম অবস্থা ইউক্রেনে হয়েছিল, দ্য সেম অ্যাজ ইট ইজ। এখন সেই অবস্থাতে রেজিম রেজিম ক্ষমতায় থাকার জন্য কি করেছে? যুদ্ধ শুরু করেছে। এবং যখন এরকম একটা জায়গাতে একটা যুদ্ধ হয়ে যায় কোনো একটা দেশের সঙ্গে, তখন সেই রেজিমটা টিকে যায়। আপনি চিন্তা করেন, ইউক্রেনে যিনি জেলেনস্কি আছেন, মানে যদি যুদ্ধ না হতো সে কিন্তু 3 মাসও টিকতে পারতো না। মানে ইরানে যে অবস্থা হয়েছিল, ইরানের পুরো রেজিমটা চেঞ্জ হয়ে যেত যদি যুদ্ধ না হতো। এই যুদ্ধের কারণে ইরানের কিন্তু রেজিম, সে দেশের মারাত্মক ক্ষতি হয়েছে। আপনি নেতানিয়াহু কিন্তু ক্ষমতা টিকতে পারতেন না। ফলে এই যে নেতানিয়াহু এবং মানে ইরান, আমরা দেখছি যুদ্ধ, কিন্তু ক্ষমতাসীনদের ক্ষমতা ধরে রাখার জন্য এটা কিন্তু তাদের কাছে একটা কৌশল ছিল। আবার যারা এইভাবে যুদ্ধ বাধাতে না পারে, আপনি আফ্রিকার দেশগুলোতে যান, রুয়ান্ডাতে যান, বুর্কিনা ফাসোতে যান, ওই যেই জায়গাগুলোতে আপনার গৃহযুদ্ধ হয়েছে বা এখনো হচ্ছে, কঙ্গোতে হচ্ছে, অ্যাঙ্গোলাতে হচ্ছে, সেখানে তারা প্রতিবেশীর সাথে যেখানে যুদ্ধ করতে না পেরেছে, পুরো জাতিকে ইউনিট করেছেন, তখন তারা নিজেরা যুদ্ধ করছে এবং এখনো করে যাচ্ছে, মানে গৃহযুদ্ধ। এবং আমাদের এই বাংলাদেশে মানে গৃহযুদ্ধেরও ইতিহাস আছে, বহুবার আমরা গৃহযুদ্ধ করেছি।
নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করেছি। আর কখনো কখনো আমরা অন্য দেশের সাথেও যুদ্ধ করে এই নিজেদের ক্ষমতার গতি টিকিয়ে রাখার চেষ্টা করছি। এটা একটা আদিম, মানে রাজনীতির একটা আদিম পেশা। ফলে আগামীতে কি হবে এটা নিয়ে মানে ইতিহাস মানে বারবার এটা পুনরাবৃত্তি ঘটবে। এখন কে দায়ী না দায়ী সেটা পরের ব্যাপার, কিন্তু সমাধান এখন পরিস্থিতি যে পর্যায়ে আসছে এখান থেকে আসলে যদি আপনি নেতিবাচক অর্থে ধরেন তাহলে ওই যে যেটা বললাম অন্যান্য দেশে যা কিছু হয়েছে, আর ইতিবাচক অর্থে যদি আপনি ধরেন তাহলে সমস্ত রাজনৈতিক দলগুলো একত্র হয়ে যেটাকে বলা হয় রিকনসিলিয়েশন করে একটা জাতীয় ঐক্য না হওয়া পর্যন্ত অন্ততপক্ষে এরকম একটা অবস্থাতে শুধুমাত্র অর্থনৈতিক যে দুরবস্থা মন্দা, এখান থেকে বের হতে আমাদের 10 বছর সময় লাগবে, রাজনীতির কথা বাদ, অন্য কোনো কিছু বাদ। এবং রাজনীতিতে আপনি দেখুন এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, শেখ হাসিনাকে গালি দিতে মানে এখন যে কোনো একটা সাধারণ রাস্তার ছেলে সে মনে করে শেখ হাসিনাকে সে গালি দিতে পারে এবং শেখ হাসিনা গালি খাওয়ার উপযুক্ত। আবার তারেক রহমান সাহেবকে, বেগম জিয়াকে গালি দেওয়ার ক্ষেত্রে, জামাতের আমিরকে গালি দেওয়ার ক্ষেত্রে এই যে আপনার রেসপেক্টের যে জায়গাটা, সেই জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 2 নম্বর হলো যে নেতাকে এখন কিন্তু শেখ হাসিনা, তারেক জিয়া কেউ নেতা না। আমরা এই সোশ্যাল মিডিয়াতে যারা যত গালি দিতে পারি এবং যে যত অশ্লীল গালি দিতে পারি সে হলো সবচেয়ে বড় নেতা। এবং এই যে সোশ্যাল মাধ্যমে মানে সামাজিক গণমাধ্যমে যারা অশ্লীলতা ছড়াচ্ছেন, যারা বাজে কথা বলছেন, আপনি দেখবেন যে জনগণ এক পক্ষ তাদের বিরুদ্ধে চলে গেছে, আর এক পক্ষ তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে। এর মধ্যে কোনো নীতি নৈতিকতার কথা নাই, কোনো একটা কথা নেই। কেউ যদি এখানে মোটামুটি একটু ভালো কথা, নীতি নৈতিকতা, ধর্মের কথা বলতে আসে, তাকে 10টা গালি দিয়ে সেই লোকটার একেবারে ঘরে উঠিয়ে দেয়। সে বলছে যে বাবা গো আমি জীবন এর মধ্যে জড়াবো না। তো এই যখন একটা অবস্থা আপনি তো হয়ে আসলে যায়, গভীর নেতিবাচক সম্ভাবনার কথা বলছেন, গভীর নেতিবাচক সম্ভাবনার কথা বলছেন, কারণ আপনি আফগানিস্তান, ইউক্রেনকে উদাহরণ হিসেবে সামনে আনছেন। তো এবং আপনি বলছেন ইরা- যে একমাত্র উপায় ইরান ছিল এবং যদি একটা ইরান, রাজনৈতিক, হ্যাঁ, ইরান এবং ইসরায়েলকে সামনে ইরানের আনছি। উদাহরণেও যে রাজনৈতিক রিকনসিলিয়েশন যদি হতো তাহলে একটা সম্ভব ছিল। রিকনসিলিয়েশনের তো কোনো নমুনা দেখা যাচ্ছে না। বিএনপি না, আরো কঠোর অবস্থান নিচ্ছে। আমি একটু শেষ করি আওয়ামী লীগের বিষয়ে। কিন্তু অন্যদিকে আবার একটা ঐক্য তো আছে, মানে আপনি বলছেন বটে যে জামায়াতের যে কোনো সম্মান নাই, বিএনপি সেটা থেকেও শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু এই সংসদ, এই সরকার তো একরকমের একটা ভাগাভাগির সংসদ বটে। মানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি একটা সমঝোতার মাধ্যমেই তো আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনটা করেছে এবং বিএনপি সরকার গঠন করেছে। তাহলে মানে কি ধরন, মানে আওয়ামী লীগকে এনে রিকনসিলিয়েশনের কথা বলছেন? মানে প্রথমত হলো যে এখানে তো উম, আওয়ামী লীগের যে প্রতিপক্ষ যদি আপনি ধরেন, দ্য রিয়েল প্রতিপক্ষ অনলি বিএনপি, জামাতও প্রতিপক্ষ নয়, ইটস অক্সিলারি ফোর্স। তো এখন রিকনসিলিয়েশন যদি হয়, বিএনপির জন্য রিকনসিলিয়েশন হয়, তাহলে সেটা আওয়ামী লীগকে রিকনসিলিয়েট করতে হবে। এবং আওয়ামী লীগকে রিকনসিলিয়েট করতে হলে শেখ হাসিনাকে সহ করতে হবে। তাকে বাদ দিয়ে, এই শেখ পরিবারকে বাদ দিয়ে হবে না। যেভাবে শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছিলেন তারেক রহমান সাহেবকে বাদ দিয়ে তার স্ত্রী জুবাইদা রহমানকে সামনে এনে, এবং ওনার একান্ত আপনজনকেও তিনি বলেছেন এই কথা, আমি নিজে শুনেছি, যে ঠিক আছে ওর রাজনীতি করার দরকারটা কি, জুবাইদা করুক, আমি যত রকম সহযোগিতা করার দরকার করব। কিন্তু সেটা তো হয়নি একই পরিবারের মধ্যে। আবার এখন যদি কেউ বলে যে না পুতুলকে আনা হোক, ববিকে আনা হোক, ইভেন জয়কে আনা হোক, এটা হবে না যতদিনে, অ্যাজ লং অ্যাজ শেখ হাসিনা আছেন। এখন রিকনসিলিয়েশন করলে শেখ হাসিনাকে দিয়ে করতে হবে। এখন শেখ হাসিনার প্রবলেমটা হলো কি, শেখ হাসিনার প্রবলেমটা হলো টিল নাও, আজকের দিন পর্যন্ত তিনি মনে করছেন শি ইজ ইন লেজার। তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন, দিল্লিতে আছেন, খুব মানে বিরতি নেওয়ার জন্য বা একটা ছুটি কাটানোর জন্য তিনি বাংলাদেশে গিয়ে টুস করে হন। তাদের নামের আগে আমরা আল্লাহ হজরত, হজরত, হজরতুল্লাহ এই শব্দগুলো ব্যবহার করি। তো বা আল্লামা শব্দটি ব্যবহার করি। তো ঠিক সেই দিক থেকে বলতে গেলে আবু সাইদ স্বপন তাকে যে হজরত বলার চেষ্টা করছেন, সেটা হলো তিনি আধ্যাত্মিকভাবে এরকম একটা পর্যায়ে চলে এসেছেন। এখন আমরা বাইরে সবাই খুব ঠাট্টা করেছি, মস্কারা করেছি, স্যা স্যা স্যা, এটা কি ধরনের দালালি, তেলের একটা সীমাবদ্ধ আছে। কিন্তু আপনি যদি আবু সাইদ স্বপনের বুকের মধ্যে একেবারে স্টেথোস্কোপ লাগিয়ে দেখেন, তাহলে দেখবেন যে ওর অন্তর থেকে এই কথাটা বলেছেন।
মানে উনি ওনার অন্তর থেকেই কথা বলেছেন। আবু সাইদ স্বপন হয়তো আমাদের সমসাময়িক বন্ধু হবেন বা ছোট ভাই হবেন, এজন্য ভুলক্রমে ও বের হয়ে গেছে। কিন্তু যেহেতু তিনি একটি দলের সংসদ সদস্য ছিলেন, সো তার সম্মানে উনি বলাটাই বাংলা ব্যাকরণ অনুযায়ী বৈধ বা সঠিক। দ্বিতীয়ত, আপনাদের মনে আছে যে একজন খুব ভদ্রলোক মানুষ ছিলেন, পরিকল্পনা মন্ত্রী। তো সেই পরিকল্পনা মন্ত্রী তিনি একবার বলেছিলেন, আব্দুল মান্নান সাহেব, যে শেখ হাসিনা যেভাবে দেশ জাতির জন্য কাজকর্ম করেন, এই জন্য আল্লাহর উচিত বা তার জন্য জান্নাত পাওয়া ফরজ বা তার জান্নাত পাওয়া উচিত, এই ধরনের কথা। আপাত দৃষ্টিতে এই কথাগুলো খুব শিরক মনে হতে পারে, বেদাত মনে হতে পারে, অনেক কিছু। কিন্তু ওই ভদ্রলোক হয়তো তিনি শেখ হাসিনাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন, সেই অ্যাঙ্গেলে মানে তিনি তাকে ওইভাবে মনে করেছেন। ব্যক্তিগত জীবনে শেখ হাসিনা খুবই ধর্মপরায়ণা, নামাজ পড়েন, কালাম পড়েন, তসবি করেন, তাহলিল করেন, কোরআন শরীফ পড়েন, অন্যান্য বইপত্র পড়েন এবং ব্যক্তিগত জীবনে খুবই ধর্মপরায়ণা এবং বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী। এটা ভণ্ডামি নয়, এটা আমি বলতে পারি ব্যক্তিগতভাবে। আমার সাথে একবার যাকে বলা হয় কর্নেল অলি সাহেবের কথা হলো। তো কর্নেল অলি কোনো একটা সময় শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন একটা জায়গাতে। তো উনি ভোর ৫টার সময় ওনার সঙ্গে দেখা করলেন, ভোর ৫টার সময় শেখ হাসিনার সঙ্গে। তো তিনি বললেন যে ইট ওয়াজ অ্যামেজিং। আমি গিয়ে দেখি যে সেই ভোর ৫টার সময় সে নামাজ পড়ে ওড়না মাথায় দিয়ে শি ইজ ওয়েটিং ফর মি, আমার জন্য অপেক্ষা করছেন। এবং অত সকালবেলা, ভোর ৫টার সময় অত সকালবেলা সে নামাজ পড়া সত্ত্বেও তিনি আমার জন্য সকালের নাস্তা একেবারে টেবিলে রেডি করে বসে আছেন। তো এই যে তার যে মানবিক গুণাবলী, তার দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্নেল অলি, কিন্তু তার এই মানবিক গুণাবলী তিনি ভুলতে পারেন না। আবার ধরুন ব্যারিস্টার রফিক সাহেব, ব্যারিস্টার রফিকুল হক, ওনার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। তা আমি, আমার স্ত্রী, তারপর ব্যারিস্টার রফিক, আমরা একবার বেড়াতে গেলাম গাজীপুরে, বেড়াতে গেলাম। তো এবং বেড়াতে বেড়াতে একটা সময় আমরা এই হুমায়ুন আহমেদের যে বাড়ি, সে বাড়িতেও গেলাম। তো ওখানে উনি আমাদের জন্য ওনার বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলেন, সেই খাবার ওনার লোকজন পরিবেশন করলেন। তো উনি কথা প্রসঙ্গে বললেন যে রনি দেখো, আমার সাথে তো দুই নেত্রীরই সম্পর্ক ভালো ছিল। তো দুটো অনুষ্ঠানে গিয়েছি। তো বেগম জিয়ার অনুষ্ঠানে যখন যেতাম, সব লোকজন সেই উনি কখনো খেয়ালও করতেন না যে আমি এসেছি বা আসিনি। সবাই বললেন যাও 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 বা যান যান যান, ও একটু সালাম দিয়ে আসেন। তো লোকজনের জোরাজুরিতে আমাকে হয়তো, আমি সামনে গেলাম, গিয়ে তাকে একটা সালাম দিলাম, তিনি ওই দূর থেকে বসে সালাম নিলেন, আমি চলে আসলাম। আর অন্যদিকে শেখ হাসিনা, সে আমাকে গালাগালি করবে, খোঁটা দেবে, সব কিছু করবে। কিন্তু শেখ হাসিনা অনুষ্ঠানে যদি আমি কখনো যাই, সে মঞ্চ থেকে নেমে আসবে, তারপর আমার হাতটা ধরবে, আমার সঙ্গে কথা বলবে, কথা বলে তারপরে তার লোকজনকে বলবে যে উনি যাচ্ছেন, গাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসো। এখন এটা তো বাঙালির যে এই যে কালচার, এই যে কার্টিসি, এটা তো আমি ভুলতে পারছি না। ফলে সে যা কিছু করে, গালাগালি করে, কিন্তু শেখ হাসিনার এই কার্টিসি আমি ভুলতে পারছি না। তো এটা হলো ব্যারিস্টার রফিকুল হকের কথা। কর্নেল অলির কথা বললাম। এইভাবে আরও অনেকের মানে ব্যক্তিগত জীবনের অনেক স্মৃতি আছে। আমি যেমন একবার মানে খুবই বিশ্রী একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম নতুন এমপি হওয়ার পরে। সেটা হলো আমার এলাকাতে 2009 সালে হেলিকপ্টার যাবে, হেলিকপ্টার যাবে। এখন সেই গ্রামের যারা লোকজন, তো পটুয়াখালীতে গলাচিপাতে সিডর হলো, সিডর বা আয়লা এরকম কিছু একটা হলো 2009 সালে। এখন প্রচণ্ড আয়লা। তো ঢাকা থেকে জাহাঙ্গীর কবির নানক, তারপরে সেই যাকে বলা হয় খাদ্যমন্ত্রী রাজ্জাক সাহেব, তার সবাই যাবেন রাঙ্গাবালি, মানে সাবেক মন্ত্রী মাহবুব রহমান সাহেবের এলাকাতে, আর গলাচিপাতে যাবেন না। এখন গলাচিপার লোকজন, সাধারণ নেতাকর্মীরা, ভাই এটা কি হলো, আপনার কি কোনো দাম নাই, আপনার কি কোনো পত্তা নাই, আপনি যদি মন্ত্রীরা আসলো, তারা যদি সেই হেলিকপ্টার যদি গলাচিপাতে নামায়, তাহলে আমাদের কোনো মুখ থাকে, আমরা আপনার দল করি,
এই সরসভায় রাঙ্গাবালি যাবে, খেপু পড়া যাবে, তো মাহবুব মিয়ার যাকে বলা হয় দাম বেড়ে যাবে। তো আমার আসলে এমন অবস্থা হয়ে গেল যে আমি নিজেও কনফিউজড হয়ে গেলাম। তো তখন আমি রাজ্জাক সাহেবকে টেলিফোন করলাম, খাদ্যমন্ত্রী। উনি বলল যে, রনি, এটা তো আমার আসলে কিছু করার নেই। এই কারণ হলো যে এই হেলিকপ্টার যায়, সিভিল এভিয়েশনের প্রোগ্রাম করা থাকে এবং এটা আর্মির হেলিকপ্টার, ওরা সব কিছুই নিয়ন্ত্রণ ওইভাবে করে দেয়। তো আমি তখন সেই রাত্রি 10টার দিকে তখন যমুনাতে শেখ হাসিনা থাকেন, সোজা তার কাছে চলে এলাম। দেখি উনি নরমে বসে, অনেক ভিজিটার আছে, আমিও গেলাম। তো হেসে দিলেন, এমপি সাহেব কী খবর? তা বললাম যে, আপা এই ঘটনা। তো সে হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, কোনো অসুবিধা নেই, রাজ্জাককে বলো যেভাবে হোক হেলিকপ্টার আগে গলা চিপে যাবে, তারপর অন্য জায়গায় যাবে। এখন খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু সেভাবে হয়েছিল সেই ঘটনা আর কি। তো রাতে 10টার সময় আমি আসলাম খুব খুশিতে হয়ে, সেই প্রচণ্ড মানে যাকে বলা হয় ঝড় বৃষ্টির মধ্যে। আমার যে মানসিক অবস্থা, এটা আমি কখনো ভুলতে পারবো না। এনিওয়ে, তো এইভাবে যারা শেখ হাসিনার কাছের লোক, তারা মনে করেন যে শেখ হাসিনার এরকম কতগুলো অলৌকিক গুণ আছে। শেখ হাসিনা নিজেও মনে করেন, তিনি নিজেও মনে করেন যে তার ভিতরে কতগুলো অলৌকিক ক্ষমতা রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে, এই যে মানে আপনি দেখেন প্রায় সে বক্তব্য বলে যে আমার তো আসলে গণভবনে মরে যাওয়ার কথা, আই ওয়াজ ইউজড টু ডাই। অথবা তিনি মনে করেন যে 21 আগস্টে তার উপর যেভাবে গ্রেনেড হামলা হয়েছিল, তার মরে যাওয়ার কথা। তারপর চট্টগ্রাম এরশাদ আমলে যেভাবে তার জনসভাতে গুলি চালানো হয়েছিল, তার মরে যাওয়ার কথা। এরপরে আওয়ামী লীগ বিএনপির জমানাতে তিনি একবার ট্রেনে করে যাচ্ছিলেন যশোরে, সেখানেও তার উপর গুলি চালানো হয়েছিল, তিনি বেঁচে গেছেন। এরপরে এরশাদ জমানাতে আবার তিনি যখন 32 নম্বরে থাকতেন, তখন এই আততায়ী পাঠিয়ে সরাসরি ব্রাশ ফায়ার করা হয়েছে, 32 নম্বরে ওয়াল টোয়াল সব ছিদ্র করে দেওয়া হয়েছে। তো তিনি মনে করেন যে এই যে বারবার তার উপর যে আক্রমণ হয়েছে, তারপর তিনি বেঁচে আছেন, এর মধ্যে কিছু অলৌকিকত্ব আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে কিছু কাজ করাতে চান। আর এই যে ঝক্কি ঝামেলাগুলো আসছে, এতে তার সাহস বাড়ছে, তার শক্তি বাড়ছে। এবং তিনি নিজেই একাধিকবার আমাদেরকে বলেছেন যে যখনই একটা বিপদ আসে, বিপত্তি আসে, আমি ভেঙে পড়ি 1 দিন 2 দিন 3 দিন, এরপর যখন আমি জেগে উঠি, তখন আমার শক্তিমত্তা দ্বিগুণ 3 গুণ 4 গুণ হয়ে যায়। পক্ষকে শুনে সিদ্ধান্ত নেবে। এখন এটা খুব ভালো কথা, কিন্তু এখন আমার কথাটা হলো এক জায়গায়, সেটা হলো আদালত যে সব পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেবে, তাহলে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কে? এটা কিন্তু একটা, আমি মনে করি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শুনানিটা হবে, যে যুক্তিতর্ক হবে, যে দুই পক্ষের যে কথাবার্তা হবে, সেখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কে? বিএনপির কোনো উকিল, অথবা জামাতের কোনো উকিল, নাকি এনসিপির কোনো উকিল? 3 দলেরই সমর্থক উকিল আছেন। এখন তারাই কি আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন, নাকি আওয়ামী লীগের পক্ষের কোনো, আওয়ামী লীগের মতবল, মানে আওয়ামী লীগকে সমর্থন করেন, এক ধরনের নৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে একসময় জড়িত ছিলেন, এমন কোনো উকিল অংশ নেবেন? যদি তেমন উকিল আওয়ামী লীগের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ট্রাইব্যুনালে, তো সেই উকিলের, মানে সেই আইনজীবীর নিরাপত্তা কে নিশ্চিত করবে? সামাজিকভাবে তাকে যে মবের শিকার হতে হবে না, সেটা কে নিশ্চিত করবে? কারণ মব তো চলছে। কোথাও একজন ছাত্রলীগের লোককে যদি আপনি পিটিয়ে ধরে নিয়ে যে থানায় নিয়ে যান, থানা তাকে ধরে নিচ্ছে, বলছে সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি, বলে দিল। কিন্তু এটা তো আপনি আইন অনুযায়ী পারেন না। সে যদি ছাত্রলীগের স্লোগান না দেয়, যতক্ষণ পর্যন্ত সে ছাত্রলীগের স্লোগান না দেবে, যতক্ষণ পর্যন্ত সে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের রাজনীতিটা না করবে প্রকাশ্যে, ততক্ষণ পর্যন্ত তো তাকে আপনি আটকাতে পারেন না। কিন্তু আটকানো কি হচ্ছে না? আপনারা প্রায়ই দেখবেন, যে কোনো নিউজে দেখবেন, প্রায়ই দেখবেন এই কথা বলা হয় যে অমুককে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আওয়ামী লীগের একজন সাবেক সভাপতি, তার এটাই অপরাধ, আর কোনো অপরাধ লাগবে না। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যদি ওখানে ঘটে, তাহলে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা থেকে মুক্ত করতে, আওয়ামী লীগের রাজনীতিটাকে অবাধ করতে যে আইনজীবী আওয়ামী লীগের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবে, তাকে সামাজিক নিরাপত্তাটা কে দিবে? তাকে মবের হাত থেকে কে বাঁচাবে?
রাষ্ট্রকে সেই গ্যারান্টি দেবে? দিয়েছে এ পর্যন্ত? আইনজীবীদের দেখেন, একটা জিনিস দেখেন আপনারা, একটা লোক আওয়ামী লীগ করেন না, সে আওয়ামী লীগের কোনো পদে নেই, কিন্তু সে হয়তো আইনজীবী, সে আইনজীবী যাকে নাকি আওয়ামী সমর্থক আইনজীবী বলা যেতে পারে। মানে একসময় তারা আওয়ামী লীগের যে প্যানেল ছিল, সেই প্যানেলে মানে আওয়ামী লীগ সমর্থক যে আইনজীবী সমিতি ছিল, হয়তো তাদের মেম্বার ছিল অথবা তাদের সমর্থক ছিল। এই অপরাধে আইনজীবীরাই, বিএনপি এবং জামাতের আইনজীবীরা, ওনাদেরকে নির্বাচন পর্যন্ত করতে দেয় নাই, সুপ্রিম কোর্ট বারেও দেয় নাই, বিভিন্ন জেলা বারেও দেয়নি। তো ওনারা তো আইন বুঝেন, ওনারা তো আইন মানেন। ওনারা যখন ওদের ব্যাপারে এরকম আচরণ করেছেন, তাহলে সে তাদের ব্যাপারে আপনার যখন নাকি মূল দল নিয়ে আলোচনা হবে, তখন কী অবস্থাটা ধারণ করবে? এর ব্যাখ্যাটা কি? এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা জেনেছি এর মধ্যে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন, তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে, কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অলরেডি তদন্ত, ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা আছে তারা তদন্ত করছে। এখন সেই তদন্ত করে তারা কি পাবে না পাবে সেটা তারা ট্রাইব্যুনালকে জানাবে এবং তার উপর ভিত্তি করে এই মামলা চলবে। একটা জরুরি প্রশ্ন, সেটা হলো এই মামলা কতদিন চলবে? দেখুন, কতদিন চলবে এই জিনিসটা জরুরি এই কারণে যে যদি মনে করেন এটা 3 বছর চলে, তো বলা হয়েছে যে যতদিন মামলা চলবে ততদিন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা কি অতটুকু ধৈর্য ধারণ করবে? যেভাবে জাহিদুর রহমান বলছেন একটু অপেক্ষা করেন, সেই একটুটা কি 3 বছর নাকি 4 বছর? এই একটু অপেক্ষাটার মানে আপনার স্থায়িত্ব কতদিন? যদি 3 বছর হয় তাহলে সেটাকে আর একটু বলা যাবে? এখন জাহিদ সাহেব যখন বলেন একটু অপেক্ষা করেন, তখন আমি ধারণা করি হয়তো সেই জিনিসটা দ্রুতই হবে। এবং আমার যেন সব মিলিয়ে কেন যেন মনে হয় যে বোধহয় এই জিনিসটা একটু দ্রুতই হবে। কেন মনে হয় সেটাও বলি। যেমন ধরুন, সরকারের অ্যাটিচিউডটা কিন্তু আমি একটু একটু টের পাচ্ছি। এটা জাহিদুর রহমান সাহেবের কথায় যেমন টের পেলাম, 2 দিন আগে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু এ সংক্রান্ত একটা বক্তব্য দিয়েছেন। যেমন উনি জুলাই জাতীয় সম্মেলন যেটা হয়েছিল কদিন আগে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেখানে উনি বলেছিলেন যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, অন্যরাও দাবি করেছেন, তদন্ত হচ্ছে, ইনশাল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। খুব ইতিবাচক দিক কিন্তু। বিচার মানেই কিন্তু ফাঁসি না, বিচার মানে অনেক সময় বিচারের মাধ্যমে অনেক সময় বেকসুর খালাসও পেয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে যদি আমি যদি বলি আমার কথাটা, আমি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে না। আমি আসলে কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধের পক্ষে না। তাহলে আমার পার্সোনাল অপিনিয়ন। আমি মনে করি যে রাজনৈতিক দল যখন খারাপ আচরণ করে, সেটা দলের যে ওই সময়ের নেতৃত্ব, সেটা নেতৃত্বের যে জাহিদ সাহেবের দরদটা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি একটু উতলে উঠেছে। তারা যে মাঝে মধ্যে নানান ধরনের কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি থেকে তাদেরকে আটক করা হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে। তো তিনি শুভাকাঙ্ক্ষী হয়ে নেতাকর্মীদের, আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্থির হতে বারণ করছেন, অপেক্ষা করতে বলছেন। তিনি সম্ভবত মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে খুব শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আদালতের মাধ্যমে। যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে বা অভিযুক্ত করে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হতে চলেছে, এখন তদন্তের পর্যায়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাধ্যমে। সেই জায়গা থেকে এই কথা বলা হচ্ছে, নাকি তিনি এমনটা মনে করার চেষ্টা করে এই কথা বলছেন অপেক্ষা করতে যে আওয়ামী লীগ যে কোনো সময় ভীষণ আকারের অনমূর্তি ধারণ করতে পারে, দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে তুলতে পারে। এর জন্য আগে থেকে সরকারের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া, না না তোমরা থামো, তোমাদের বিষয়ে একটা ব্যবস্থা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, যেটাই হোক না কেন, ডাক্তার জাহিদ সাহেবের উপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু আস্থা রাখবে, তার কথায় কতখানি গুরুত্ব দিবে। প্রথমত
12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছিলেন। তারা আশ্বাস দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের কারো কেউ কিছু করতে পারবে না, বিএনপি আপনাদের পাশে থাকবে, এ ধরনের কথাবার্তা তো বলেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমকে তো আরও অনেকের চেয়ে কয়েক ধাপ এগিয়ে গিয়ে প্রায় মায়াকান্না করে ফেললেন। তিনি কি বললেন একটি নির্বাচনী সভায়, সম্ভবত তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে, তার কথাগুলো আমি হুবহু কোট করছি। তিনি বলছিলেন নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আর আমাদেরও বিপদে ফেলে গেছেন। কি ধরনের বিপদ? তিনি বলছেন শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। বুঝুন অবস্থা, কি সম্মান প্রদর্শন করে কথা বলা হচ্ছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরাও ভাবছিলেন বিএনপি ক্ষমতা এলে সত্যি সত্যি তাদের দলের রাজনৈতিক কার্যক্রমের উপর দেওয়া যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া হবে, তাদেরকে মামলা মোকদ্দমায় পড়তে হবে না, এলাকা ছাড়া হয়ে থাকতে হবে না, তারা এলাকা ফিরে যেতে পারবে, পরিবার পরিজনের সাথে একসাথে থাকতে পারবে। কিন্তু ফল হলো কি উল্টোটা। সন্ত্রাস বিরোধী আইনে যে ধারায় ডক্টর ইউনূস আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল, সেই ধারাটি আইনে পাশ করে ফেলা হলো নতুন সংসদের প্রথম অধিবেশনেই। তারপর কি হলো? বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা আক্রমণের মুখে পড়তে লাগলেন। একেবারে খুব ইনিশিয়াল স্টেজে সরকার ক্ষমতা আসার পরে কয়েকটি জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছিল, কিন্তু তারপরই আমরা দৃশ্যপটগুলো পাল্টে যেতে দেখলাম। আক্রমণের মুখে পড়তে লাগলো আওয়ামী লীগ নেতাকর্মীরা, তাদের নামে নতুন নতুন মামলা হতে লাগলো, নতুন নতুন করে আরও অনেককে কারাগারে যেতে হলো, আবার কেউ কেউ জামিনও পেয়েছে, যেটা সত্য কথা। কিন্তু টোটাল শুধু সেনা ক্যাম্পে যাওয়া হয়নি, অস্ত্র পরিচালনা করেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ফায়ারিং রেঞ্জে গিয়েছে। এখন এগুলো কি পিআর স্টান্ট নাকি প্রস্তুতি, সেটা আমাদের এখন ভাবতে হবে। যে বাংলাদেশের জনগণ তো শান্তিপূর্ণ একটা অবস্থানের মাধ্যমে সকল প্রতিবেশী দেশগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপন করার মাধ্যমে কিন্তু আমাদের উন্নয়নটা হচ্ছিল। এমনকি মিয়ানমারের যে সামরিক জান্তা, তার সাথেও একটা আমাদের অবস্থানগত একটা সমঝোতা থাকায় যে যখনই আমাদের চালের দাম বেড়েছে, তারা কিন্তু চাল রপ্তানি করতে কিন্তু আটকায়নি। আমাদের বাজার স্থিতিশীল রাখা হতো। ভারতের সাথে আমাদের সম্পর্কটা স্থিতিশীল রেখে সেখান থেকে কাঁচা মাল ইম্পোর্ট করে সেখানে আমরা ভ্যালু অ্যাড করে আমরা আমেরিকান মার্কেট, ইউরোপিয়ান মার্কেটে আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট এক্সপোর্ট করি। এই যে একটা ইন্টারডিপেন্ডেন্সি অফ ট্রেড, সেটা থেকে তো মানে কোনো দেশ যদি নিজেদের বাইরে রাখতে চায়, তাহলে তাদের অবস্থা হবে পাকিস্তানের মতো, তাদের অবস্থা হবে আফগানিস্তানের মতন, তাদের অবস্থা হবে হাইতির মতন, তাদের অবস্থা হবে সোমালিয়ার মতন, তাদের অবস্থা হবে মিয়ানমারের মতন। যুদ্ধ যদি একটা দেশের অর্থনীতির চালিকা শক্তি হয়, তাহলে আজকে আমরা দেখছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমরা দেখছি যে কোনো পক্ষই বিজয়ী হচ্ছে না, মানুষ শুধু মারা যাচ্ছে। একটা কথা আছে যে ট্রুথ ইজ দ্য বিগেস্ট ভিকটিম অফ অল ব্যাটেল এন্ড ওয়ার। হ্যাঁ, তো সত্যই হচ্ছে সবচেয়ে বড় ভিকটিম, এবং আমাদের দেশেও সেটা হয়েছে। আমাদের দেশে সত্যকে পর্যুদস্ত করে মিথ্যার রাজত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে। সেই ৭৫-এর আগে থেকে শুরু করে ৭৩ নিয়ে, ৭৫ নিয়ে, বাকশাল নিয়ে, বঙ্গবন্ধু শাসনামল নিয়ে, সামরিক শাসনামল নিয়ে এমন মিথ্যা রাষ্ট্রীয়ভাবে প্রচারিত হচ্ছে যে একটা উদাহরণ দেই, বাংলাদেশের সেনাবাহিনী আমাদের শৌর্য এবং বীর্যের, আমাদের গর্বের প্রতীক। যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সেনাবাহিনীতে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা যারা ফ্রন্ট ফাইটে ছিলেন, সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, তারা কমিশনড অফিসার্স, তাদের ১৪০০ আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা অফিসারদেরকে রাতারাতি ফাঁসি দিয়ে হত্যা করে
সেনাবাহিনীকে একটি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বাহিনীতে পরিণত করা হয়েছিল। কার মাধ্যমে? আজকের যিনি প্রধানমন্ত্রী তার পিতার সেখানে যে সরাসরি সিদ্ধান্ত ছিল সেগুলো তো এখন জাতির কাছে পরিষ্কার, তাই না? এবং সেই সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনার বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানের জিয়াউল হকের সেনাবাহিনীর মতন একটা রূপান্তর করার জন্য প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই ছিল। কারণ আমাদের মুসলমান রাষ্ট্রগুলোতে যুদ্ধ, ঝঞ্ঝা, বিক্ষুব্ধতা, দাঙ্গা এগুলো যদি থাকে, তাহলে কিছু কিছু দেশ আমরা জানি সেখান থেকে ফায়দা লুটে, এবং সেই ফায়দা লোটার কাজটা আমরা দেখেছি। ইরাকে দেখেছি, ইরানে দেখেছি, লিবিয়াতে দেখেছি, সিরিয়াতে দেখেছি, পাকিস্তানে দেখেছি, আফগানিস্তানে দেখেছি, এবং সর্বশেষ বাংলাদেশ সেখানে সংযুক্ত হয়েছে। এবং আমাদের সেই দেশে সেনাবাহিনীকে যুদ্ধ পূর্ণ অবস্থায় তৈরি করার জন্য সেখানে তার বাইরে বিজিবিকে সার্বক্ষণিক একটি সহিংস দলে পরিণত করার জন্য নানান জায়গা থেকে মন্ত্রণা, উস্কানি প্রতিনিয়ত চলছে। এমনকি জামায়াতে ইসলামীর যেই তৃতীয় ব্যক্তি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ঘোষণা দিয়ে আসছে যে মিলিশিয়া বাহিনী করা হবে বাংলাদেশে। সেই মিলিশিয়া বাহিনী কি করবে? প্রতিবেশী দেশ ভারতে যুদ্ধ করতে যাবে। তো আমার যেই তরুণদেরকে চাকরির স্বপ্ন দিয়ে, শান্তির উন্নয়নের ভবিষ্যৎ গড়বেন সেই স্বপ্ন দিয়ে আপনারা ক্ষমতা দখল করেছেন, সেই তরুণদেরকে যুদ্ধের ময়দানে কোরবানি করার জন্য, হত্যা করার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করবেন। ইতিমধ্যেই আমাদের দেশের মানুষের ক্ষুধা, দারিদ্রতা, চিকিৎসা, শিক্ষা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, আপনি দেখবেন 36% শিক্ষার্থী বিগত আমাদের পাবলিক এক্সামের মধ্যে তারা পরীক্ষাই দিতে আসে নাই নাকি পারে নাই, সেটা তো আমাদের পরিষ্কার এখন। কারণ বাংলাদেশের জনসংখ্যা ক্ষমতায় বসেই কিন্তু বাংলাদেশে যারা চিহ্নিত জঙ্গি, স্বীকৃত জঙ্গি এবং ধর্ষক, এই যে সমাজে ব্যাপক হারে ধর্ষণ বেড়ে গিয়েছে, সরাসরি জেলখানা খুলে দেওয়া হয়েছে, সব ধর্ষককে ছেড়ে দেওয়া হয়েছে। কেন? আওয়ামী লীগকে বেঁধে রাখবো, ধর্ষককে ছেড়ে দিব, জঙ্গিকে ছেড়ে দেব। সেই ইউনুসীয় যে সিদ্ধান্ত যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে, ধর্ষক মুক্তি পাক, জঙ্গি মুক্তি পাক, কিন্তু আওয়ামী লীগ সেখানে বন্দী হোক, এই যে একটা নিকৃষ্ট চিন্তা ভাবনা, এর ফলে কিন্তু বাংলাদেশকে শ্মশানে পরিণত করার একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে। তবে আশার আলো আমি আপনাকে বলি হেলাল ভাই, বাঙালি কিন্তু যখন ধরবে তখন কিন্তু এমন কঠিন ভাবে ধরবে, পালানোর পথ কেউ খুঁজে পাবে না। সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং আপনি দেখবেন শত কোটি ডলারের টাকার অপপ্রচার সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ এর সাথে সংশ্লিষ্ট, এবং মুক্তিযুদ্ধের পক্ষের একটি বিশাল জনগোষ্ঠী নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে, পাবলিক মিডিয়াতে, ব্রডশিটে যেভাবে করে তাদের অসন্তুষ্টির কথা, তাদের প্রতারিত হওয়ার কথা, নৃশংসভাবে তাদের প্রতারিত হওয়ার কথা আজকে তুলে ধরছে, সেটাতে কি আওয়ামী লীগ কি সেই প্রচারণা কি পয়সা দিয়ে করেছে? আওয়ামী লীগ কি সেই প্রচারণা করার মতন বর্তমানে কোনো অবস্থায় আছে? আমাদের নেতাকর্মীরা কারাগারে, বিশাল অংশ আত্মগোপনে, বাকিরা নির্বাসনে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কোন ধরনের হস্তক্ষেপ ব্যতীত সাধারণ মানুষ আজকে জেগে উঠেছে। যে কোনো দিন সেই লগি বৈঠা হাতে যার যা কিছু আছে তাই নিয়ে জঙ্গি গোষ্ঠীর পতনের জন্য রাজধানী ঢাকামুখী হবে বাংলার সাধারণ মানুষ। আজকে গ্রামে গঞ্জে কোনো বিদ্যুৎ নেই, পড়া নাই, শোনা নাই, কোথাও কোনো শৃঙ্খলা নেই। মসজিদ, মাদ্রাসা সেগুলো এখন দখল করে ফেলেছে জামায়াতে ইসলামীর লোকেরা। তাদের মওদুদিবাদকে দ্বীন-ই ইসলাম বলে প্রচারিত করার জন্য তারা সেখানে গেড়ে বসেছে। আমাদের যে চিরায়ত দ্বীনি সংস্কৃতি সেটাকে তারা গ্রাহ্য করে সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। আমাদের সনাতন ধর্মাবলম্বী নানান অন্যান্য যারা ধর্মীয় সংখ্যালঘু, এমনকি আমাদের পার্বত্য অঞ্চলের যারা আমাদের জাতিগত
সংখ্যালঘু, তাদের বিরুদ্ধে আজকে বাংলাদেশটাকে দাঁড় করিয়ে দিয়েছে তথাকথিত তৌহিদি জনতার নামে। তৌহিদি জনতার সামনে দিনকে জন্মার্থক সিনোনিমাস করে ফেলেছে। দিন ইসলাম একটা জিনিস, আর ওই মানে প্রসেসড দিন অর্থাৎ আইসিস এর ধর্ম সেটা আরেকটা জিনিস। কারণ বাংলাদেশে সেই আইসিস এর ইনজেকশন দিতে পারলে, বাংলাদেশের সেই উগ্রবাদ জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করতে পারলে, তাহলে কি হবে, আরেকটা থিয়েটার তৈরি হবে। সেই থিয়েটারের মাধ্যমে কারা লাভবান হয় আমি তো আর মানে ব্যাখ্যা করতে প্রয়োজন নেই। এই আপনি দেখবেন যে ইউনুস, তার কন্যা মনিকা ইউনুস আমেরিকাতে থাকে এবং সে অপেরা সিঙ্গার। আমি তার সংস্কৃতি, শিল্প সংস্কৃতি নিয়ে মন্তব্য করব না। তো যেখানে তিনি অপেরা সিঙ্গারের বাবা, সেখানে তার কন্যা এবং তিনি নিজে গিয়ে যারা LGBTQ, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, এদের যে অধিকার, আমি কারো অধিকারের বিরুদ্ধেও বলছি না, পৃথিবীর সকল মানুষের অধিকার সংবিধান অনুযায়ী আমাদের দেশেও আছে, কিন্তু সেটাকে প্রচার করে আমাদের দেশের যেই মানে চিরায়ত সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, বা আমাদের যেটা পারিবারিক বন্ধনের মানে সেই যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, সেটার মুখোমুখি দাঁড় করিয়ে পশ্চিমাদের প্রিয়ভাজন হতে চায়। তো পশ্চিমাদের প্রিয়ভাজন হওয়ার জন্য তার কোনো সীমা নেই, তাই না? তো অধিকারের প্রশ্নের সেখানে কিন্তু তার কোনো কন্ট্রিবিউশন নেই। অথচ আমাদের নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, যারা হিজড়া সম্প্রদায়ের, যারা তাদেরকে কিন্তু নাগরিক অধিকার দিয়ে হিজড়া নামে তারা ন্যাশনাল আইডি করার কিন্তু তারা অধিকার পেয়েছে। তারা আগে প্রপার্টি রাইটস পেত না, তাদেরকে এবং আলেম ওলামাদের সাথে আলোচনা করে কিন্তু প্রপার্টি রাইটস দেওয়ার জন্য আমরা একটা সেখানে সামাজিক একটা দাবি তুলতে পেরেছিলাম। কারণ তার পরিবার বা আর পিতামাতার অধিকার, সম্পত্তিতে তারও অধিকার আছে, তাকে আপনি কিভাবে বঞ্চিত করবেন? সত্যিকারের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকারের প্রশ্নে তিনি কাজ করেছেন। আর ইউনুস গিয়ে কোথাকার কোন LGBTQ সমাজে গিয়ে একটা সিগনেচার করে দিয়ে এসে সে পশ্চিমাদের প্রিয়ভাজন হওয়ার চেষ্টা করছে। এবং সেই সংস্কৃতির থেকেও আজকে দেখবেন ইউনুস হয়েছে, তার কিন্তু কোনো অনইসলামিক হিসেবে তাকে কিন্তু এই জঙ্গিরা বলবে না। কারণ তারা দিনকে বিক্রি করে চলে, তারা দিনকে ধারণ করে না, তারা দিনের প্রচার করে না, তারা দিনের ব্যাপারে গবেষণা করে না। আপনি যুগ বদলেছে, সমাজ বদলেছে, আপনাকে রিসার্চ করতে হবে। যেমন আমরা অনেক দেশে দেখেছি যে অনেক বড় বড় আলিয়াতে, অনেক জামিয়াতে আপনার দিনের ব্যাপারে রিসার্চ হয়। অথচ আমাদের দেশে কিছু কুপমণ্ডুক সংকীর্ণ লোক যারা এখন অনলাইনে ধর্ম ব্যবসা খুলেছে, এর মধ্যে একজন দেখবেন আপনি, এখানে অনেকে, আমি নাম কারো বলতে চাই না, হ্যাঁ, বিকৃত রোগে তাদের মুখোশ খোলা উচিত। কারণ আমরা যদি গত 17 বছর এসে, আমি নাম বলবো,